মমতা ব্যানার্জির প্রতীক জৈনের ঘরে ঢোকা এবং ফাইল ফাইল নিয়ে বেরোনো আপনাদের সাংবাদিকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি সময় লেগেছিল 9 মিনিট কয়েক সেকেন্ড। আচ্ছা, মমতা ব্যানার্জি কি জানতেন প্রতীক জৈনের কোন লকারে কোন ফাইলটা কত নম্বরে রাখা আছে? মিথ্যাচারেরও একটা সীমা থাকা উচিত। মুখ্যমন্ত্রী যখন দেখছেন যে তিনি সব দিক দিয়ে ফেঁসে গেছেন, তার পরিবার সব দিক দিয়ে ফেঁসে গেছে, তখন তিনি এইসব বকছেন। মানুষ মনে করেছিলেন তৃণমূলের যাওয়া উচিত, আজও মানুষ মনে করেন তৃণমূলের যাওয়া উচিত, কিন্তু বিজেপি কি চায় তৃণমূল যাক? তাহলে মোহন ভাগবত বলবেন কেন বামেদের পুনরুত্থানের চাইতে তৃণমূলকে ক্ষমতায় রেখে দেওয়া ভালো? মুখ্যমন্ত্রী বলছেন যে কয়লার টাকা জগন্নাথের হাত থেকে শুভেন্দুর হাতে, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে। এই যে এটা গুরুত্বপূর্ণ অভিযোগ, মানে এই যদি সত্যি হয় তাহলে কয়লার টাকা ঘুরে গিয়ে হোম মিনিস্টারের কাছে যাচ্ছে, এটা বিপজ্জনক। মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করেননি কেন এদের? জগন্নাথ সরকার রাজ্যের মানুষ তো, শুভেন্দু অধিকারী রাজ্যের মানুষ তো, তাদের হাত ঘুরে কয়লার টাকা যাচ্ছে সেই তথ্য হাতে চেপে রেখে মুখ্যমন্ত্রী চোরদের বাঁচাচ্ছেন কেন? চোরদের কাছ থেকে সাহায্য পান বলে? চোরে চোরে মাসতুতো ভাই বলে? মুখ্যমন্ত্রী যখন বলছেন জগন্নাথের হাত ঘুরে শুভেন্দুর হাত ঘুরে অমিত শাহের হাতে যাচ্ছে, অমিত শাহকে গ্রেপ্তার করার ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই, বাকিদের তো আছে। করলেন না কেন? করছেন না কেন? বললেন যে আমি করবেন চেয়ারে না আছি কেন? বলে, চেয়ারে আছি বলে, না হলে সব ভান্ডা একদিন ফাঁস করে এটা কোনো কথা নাকি? আমি চেয়ারে আছি মানেই তো আমার কাজ চোর ধরা। আপনি চেয়ারে না থাকলে কে আপনাকে চোর ধরার দায়িত্ব দেবে? আপনি বা কোন অধিকারে চোর ধরবেন? চেয়ারে আছে বলেই তো আপনি চোর ধরবেন, আপনি চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। চেয়ারে না থাকলে কে এসব ব্যবস্থা আপনার কাছ থেকে দাবি করবে? কেউ তো করবে না, আমরাও করব না। মিথ্যাচারেরও একটা সীমা থাকা উচিত। মুখ্যমন্ত্রী যখন দেখছেন যে তিনি সব দিক দিয়ে ফেঁসে গেছেন, তার পরিবার সব দিক দিয়ে ফেঁসে গেছে, তখন তিনি এইসব বকছেন। এরা সবাই সাধু এরকম কোনো সার্টিফিকেট আমরা দিচ্ছি না। এরা সবাই এই তৃণমূলের চুরির সঙ্গে তো সক্রিয়ভাবেই যুক্ত ছিলেন। কিন্তু প্রশ্নটা হচ্ছেই, এরা তো কেউ মুখ্যমন্ত্রী না, আপনি তো মুখ্যমন্ত্রী। তথাগত রায় আবার মাঝরাতে কালকেই টুইট করেছেন, বলছেন যে এই সেটি তত্ত্ব যে সামনে আসছে সেটার বিশ্বাসযোগ্যতা মানুষ পাচ্ছে, এমন কিছু কাজ করতে হবে বিজেপিকে যাতে এই বিশ্বাসযোগ্যতা ভাঙে এবং সামনের ইলেকশন সুষ্ঠুভাবে হয়। আমরা সেটিং এর কথাটা আজকে নয়, 2011 সাল থেকে তো বটেই, তার অনেক আগে থেকে বলেছি। আমাদের প্রয়াত নেতা কমরেড জ্যোতি বসু বলেছেন তৃণমূলের সবচাইতে বড় অপরাধ হচ্ছে এই রাজ্যের মাটি বিজেপিকে চিনিয়ে দেওয়া। কারণ এই কথাটা আমাদের কাছে তো কোনো নতুন অর্থবহ কথা না। আমরা বাংলার মানুষকে বোঝাতে পারিনি, ব্যর্থ হয়েছি আমাদের দুর্বলতায়, মানুষের দুর্বলতায় না, যে তৃণমূল এবং বিজেপি আসলে একটাই আরএসএস এর ঔরসজাত দুই সন্তান। আরএসএস এর প্রথম সন্তানের নাম যদি বিজেপি হয়, আরএসএস এর দ্বিতীয় সন্তানের নাম তৃণমূল কংগ্রেস। এক ভাই এক বোনের সুখী পরিবার আরএসএস। আরো দু চারটে সৎ ভাই ঠাই আশপাশে আছে, নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, সেগুলো সৎ ভাই। একেবারে নিজের মায়ের পেটের ভাই বোন হচ্ছে আপাতত নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। বলে কি আরো বিষয়টা, মানে নির্বাচন এগিয়ে আসছে, দলে এইরকম অবস্থা, আবার শ্রমিক ভট্টাচার্য বলছে তৃণমূলকে বিদায় করতে পারে একমাত্র বিজেপি, নাকি? প্রথম কথা হচ্ছে, তৃণমূলকে বিদায় করতে পারে ঠারের চাইতে অনেক বড় প্রশ্ন হচ্ছে তৃণমূলকে কি আদৌ বিদায় করতে চায় বিজেপি? কোশ্চেনটা পারে কি না পারার নয়, পারে যে না এটা 2021-এ প্রমাণ হয়ে গেছে, পারে যে না এটা 2019-এ প্রমাণ হয়ে গেছে। কিন্তু যেটা প্রমাণ হয়নি সেটা হচ্ছে চায় কি চায় না। মানুষ তো বিশ্বাস করেছিলেন পারে, তাই তো মানুষ দলে দলে আমাদেরকে ভোট না দিয়ে, আমাদেরকে ভোট দেওয়া মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। আমরা তো এই সত্যকে অস্বীকার করিনি, গোপন করিনি। মানুষ মনে করেছিলেন তৃণমূলের যাওয়া উচিত, আজও মানুষ মনে করেন তৃণমূলের যাওয়া উচিত, কিন্তু বিজেপি কি চায় তৃণমূল যাক? তাহলে মোহন ভাগবত বলবেন কেন বামেদের পুনরুত্থানের চাইতে তৃণমূলকে ক্ষমতায় রেখে দেওয়া ভালো?
কেন বললেন মোহন ভাগবত? কেন এই যে সিঙ্গুরে প্রধানমন্ত্রী মিটিং করতে আসছেন, সেই সিঙ্গুরে গিয়ে রাজনাথ সিং বলেছিলেন সিঙ্গুর ইস্যুতে মমতা ব্যানার্জির সঙ্গে আমরা আসি? ছিলেন তো। সিঙ্গুরের কারখানা তাড়িয়ে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি যতটা দায়ী, ভারতীয় জনতা পার্টি কি তার চাইতে কম দায়ী? না তো। টাটাকে সানন্দের লোভ কে দেখিয়েছিল? এই নরেন্দ্র মোদী তো। আর এই বাংলায় যাতে কারখানা না হয় তার ব্যবস্থা যারা করেছিল তাদের ভিতর বিজেপিও ছিল, তৃণমূলও ছিল, সকলেই ছিল। পৃথিবীর বৃহত্তম শ্মশান এখন সিঙ্গুর। গোটা পৃথিবীতে দ্বিতীয় কোনো উদাহরণ নেই। 85 ভাগ তৈরি হয়ে যাওয়া একটা কারখানাকে বুল্ডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এর কোনো দ্বিতীয় উদাহরণ গোটা পৃথিবীতে নেই। এই তো মমতা ব্যানার্জি করেছেন। 2,25,000 ছেলে মেয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ পেত। যতগুলো অ্যান্সেরিয়ালিস তৈরি হতো তাকে কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য স্ফীত হতো তার মধ্য দিয়ে। কে করেছেন এই সর্বনাশ? তৃণমূল, মমতা ব্যানার্জির নেতৃত্বে বিজেপি তার সাথী হিসেবে। তো এই গোটা ঘটনাটা যারা ঘটিয়েছেন তারা এসে আজকে বড় বড় কথা বলবেন আর বাংলার মানুষকে শুনতে হবে। আজকে হাইকোর্টের দিকে নজর থাকছে একেবারে। হাইকোর্টের দুটোর পরে শুনানি শুরু হবে। ইডি করা মামলা, ফাইল কেড়ে নেওয়া, সরকারি কাজে বাধা ইত্যাদি নিয়ে একটা বিরাট শোরগোল পড়বে। হাইকোর্টের সামনে জমায়েত হচ্ছে, সে নিয়ে পুলিশ ব্যস্ত, মানে একটা হাইকোর্টটা সরগরম আছে। আচ্ছা, বাধা শব্দটা কখন আসে বলুন তো? ধরুন আপনি আমার বাড়িতে ঢুকছেন, আমি দরজায় দাঁড়িয়ে আপনাকে বাধা দিলাম ঢুকতে, আপনি আমাকে ধাক্কা মেরে ঢুকলেন, তখন হচ্ছে বাধা। আমার দরজাটা খোলা আছে, কোনো প্রহরা নেই, আপনি আমার বাড়িতে ঢুকলেন, এটা তো বাধা না। মমতা ব্যানার্জি কি প্রতীক জৈনের বাড়িতে ঢুকতে কোনো বাধা পেয়েছিলেন? এখন পর্যন্ত জানা উত্তর না। মমতা ব্যানার্জি কি ফাইলগুলো নেওয়ার সময় কোনো বাধা পেয়েছিলেন? এখন পর্যন্ত জানা উত্তর না। মমতা ব্যানার্জির প্রতীক জৈনের ঘরে ঢোকা এবং ফাইল টাইল নিয়ে বেরোনো, আপনাদের সাংবাদিকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি সময় লেগেছিল 9 মিনিট কয়েক সেকেন্ড। আচ্ছা, মমতা ব্যানার্জি কি জানতেন প্রতীক জৈনের কোন লকারে কোন ফাইলটা কত নম্বরে রাখা আছে? সম্ভবত না। তাহলে 9 মিনিট সময়ের ভেতরে কতগুলো ফাইল, হার্ড ডিস্ক, ল্যাপটপ এই সব নিয়ে ঠিয়ে বেরিয়ে বলতে পারলেন সব নিয়ে এসেছি। মমতা ব্যানার্জি জানলেন কি করে ওটাই সব? তাহলে কি মমতা ব্যানার্জিকে কেউ খবর দিয়ে রেখেছিল এটাই সব? কেউ কি ফাইল, হার্ড ডিস্ক, ল্যাপটপ যেগুলো আসলে সব, সেগুলো বের করে গুছিয়ে রেখেছিল যাতে মমতা ব্যানার্জি নিয়ে যেতে পারেন? নাহলে মমতা ব্যানার্জি বুঝলেন কি করে এটাই সব? মমতা ব্যানার্জি তো আইপ্যাকের কর্ণধার না, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু আইপ্যাকের যে প্রযুক্তিগত শিক্ষণ সেটা তো তার নিশ্চয়ই নেই। নেতা হলে সব থাকে এমন তো আমি জানি না, অন্তত আমার তো নেই আদৌ। তো এখন তাহলে মমতা ব্যানার্জি নিয়ে এসে বললেন সব নিয়ে এসেছি, এই সব কথাটার উপর আমি জোর দিতে চাইছি। হাউ ডাজ সি নো যে দিস আর অল, এটাই সব? তাহলে কি আগে থেকেই সব গুছিয়ে ঠিক করে রেখে দেওয়া ছিল? জানা ছিল মমতা ব্যানার্জি আসবেন, তাই বাধা ছিল না? এবং মমতা ব্যানার্জি নিয়ে যাবেন, অন্য কেউ এলে পাবেন না, এটাও কি শর্ত হিসাবে নির্দিষ্ট করা ছিল? এক গাদা কাগজ তুললেন প্রতীক জৈনের অফিস থেকে, আইপ্যাকের অফিস থেকে। আমরা দেখলাম মমতা ব্যানার্জি গাড়িতে ধরছে না, উপচে পড়ছে কাগজ। দুটো একটা যা আপনাদের ক্যামেরায় দেখা গেল 2022 সাল 22 সাল লেখা আছে। 2022 সালের কাগজে 2026 সালে তৃণমূল প্রার্থীদের নাম থাকে কি করে? মমতা ব্যানার্জি দাবি করলেন তার দলের প্রার্থীদের নামের তালিকা ছিল। কোন তৃণমূলের কর্মী বিশ্বাস করবেন 2022 সাল লেখা কাগজে 2026 সালে তৃণমূল প্রার্থীদের নাম ছিল? নিশ্চয়ই করবেন না। তাহলে আসলে ছিলটা কি? 2022 সালে দুবাই সফর, 2022 সালের মালয়েশিয়া সফর, তার টাকা পয়সা আসা যাওয়া। ইডি তো তদন্ত করছিলেন কয়লা কাণ্ডটা নিয়ে, কয়লা কাণ্ডের তদন্ত করতে এসেছিলেন, সেইখানে দাঁড়িয়ে কয়লা কাণ্ডের তদন্ত করতে এসে যদি কয়লার সঙ্গে একটুখানি হিরে পেয়ে যায়, আপনার কি আপত্তি আছে মশাই? কয়লার খনিতে যারা কয়লা খুঁড়তে বেরোয় তারা তো কয়লা খুঁড়তেই বেরোয়, কিন্তু দুই এক টুকরো হিরেও তো পেয়ে যায়, নাকি পায় না?
তো ইডি পেয়ে গেছে কিনা আপনি কি জানেন? সুইস ব্যাংকে টাকা যাওয়ার রুট ওর মধ্যে, ওই ফাইলের মধ্যে ছিল কিনা আপনি কি জানেন? আমি ছিল বলছি না, আমি জানি না। সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন মমতা ব্যানার্জি অন্য উত্তর দিচ্ছেন, রেগে যাচ্ছেন, উদ্বিগ্ন, কি অবস্থা সেদিন? না না, মমতা ব্যানার্জি উদ্বিগ্ন হবেন এটা তো স্বাভাবিক। কারণ আইপ্যাকের মাধ্যমে মমতা ব্যানার্জির গোটা পরিবারের অর্থনৈতিক লেনদেন নিয়ন্ত্রিত হতো। এটা এখন দিবালোকের মতো স্পষ্ট। এই যে আইপ্যাক, তারা ঠিক করতো কয়লা চুরির টাকা, বালি চুরির টাকা, গরু পাচারের টাকা, মিড ডে মিলের টাকা, 100 দিনের কাজের টাকা, চাকরি চুরির টাকা, তোলাবাজির টাকা। এই যে এই ভয়ঙ্কর শীতের সময়তেও সবজির দাম এভারেজ 60 আর 80, যেটা এভারেজ 30-35 থাকে। ফুলকপি 15 টাকায় পাওয়া যেত সবজি এই শীতকালে, এখন 40-এর নিচে পাওয়া যাচ্ছে না। এই যে সবজির দাম এত বাড়িয়ে 2024-এর ইলেকশনের খরচ তুলতে হচ্ছে ফোরেনের মাধ্যমে, কারণ সুদীপ্ত সেন নেই, চাকরি চুরির টাকা নেই, শেষ, সুইস ব্যাংকে চলে গেছে সব। এই ইলেকশনের টাকা কোত্থেকে আসবে? এই যে সব সংগ্রহ হচ্ছে, এই সব কিছু, এবং এই যে জেলায় জেলায় টাকা বিলির যে অনুষ্ঠানগুলো করেন মমতা ব্যানার্জি, এই সবকিছু আইপ্যাকের পরিকল্পনায় হতো। তারই তথ্য প্রমাণ সবের মধ্যে ছিল। এখন দেখুন আধুনিক প্রযুক্তি যে জায়গায় গেছে, আইপ্যাক ঢুকেছিল 6:30 সকাল, মমতা ব্যানার্জি গেছিলেন মোরাললেস 11টায়। 4.5 ঘন্টা যথেষ্ট টাইম, যা কাগজপত্র ওখানে দেখেছি তার কপি করে নেওয়ার ক্ষেত্রে। প্রযুক্তির ব্যবহার জানলেই হলো। আমার ধারণা ইডির অফিসার হতে লাগবে না, আপনিও 4.5 ঘন্টা টাইম পেলে এই পরিমাণ কাগজ কপি করে নিতে পারবেন। ফলে এই যে টেকনোলজির নোহাউ জানা যে কোনো লোক যেটা পারবে, সেটা ইডি যদি চেয়ে থাকে, তাহলে যে ফাইলগুলো মমতা নিয়ে এসেছেন সেই ফাইলগুলোও কপি করে ফেলেছে, যদি চেয়ে থাকে। চেয়েছে কিনা তো আমি জানি না। মমতা ব্যানার্জি বেরিয়ে কি বললেন? অমিত শাহ পাঠিয়েছে কয়লা কেলেঙ্কারির তদন্ত করতে। আচ্ছা, আমরা তো সবাই জানি যে এই যে তদন্তটা হচ্ছে, এটা কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক নির্দেশে হচ্ছে না। কেন্দ্রীয় প্রশাসনের এরকম কোনো তদন্ত করার কোনো ইচ্ছেই ছিল না। এই তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে। তাহলে মমতা ব্যানার্জি তো গাল দেওয়া উচিত আদালতকে। অমিত শাহকে গাল দিলেন কেন? অমিত শাহকে গাল দেওয়ার 1000টা পয়েন্ট আছে, আমি 1000টা অমিত শাহকে গাল দেওয়ার পয়েন্ট সাপ্লাই দিতে রাজি আছি, কিন্তু এই তদন্তটা তো অমিত শাহ করাচ্ছেন না। আর অমিত শাহ তো দপ্তরও না, ইডি হচ্ছে অর্থমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন রাজস্ব দপ্তরের সাবজেক্ট, পার্টিকুলারলি রাজস্ব দপ্তরের বিষয়। অর্থাৎ ভারত সরকারের যে টাকা পাওয়া উচিত বিভিন্ন ট্রানজাকশন থেকে ভারত সরকার পেয়েছে কিনা, এটা দেখাটাই কাজ, আর কিছুই কাজ না। এখন এইটা দেখতে গিয়ে আমি একটা ফ্ল্যাট কিনলাম, সেই ফ্ল্যাটের জন্য যে ওই ট্যাক্স বাবদ যে টাকা দিতে হয় রেজিস্ট্রির সময়, সেই টাকাটা ভারত সরকার পেল কিনা, এইটা দেখবে ইডি। নাগে আমি বেআইনি ভাবে কিনলাম, বেআইনি ভাবে কালো টাকায় পেমেন্ট করলাম, আর সরকার তার ন্যায্য ট্যাক্সটা পেল না, তখন আমি অপরাধী, গিলটি সাব্যস্ত হব। দিস ইজ দ্য ফাংশন অফ ইডি, নাথিং লেস, নাথিং মোর। সে আদালতের নির্দেশে তদন্ত করতে এসেছে কয়লার রপ্তানি আমদানি বাবদ যা ট্রানজাকশন হয়েছে, তাতে সরকারের যে প্রাপ্য টাকা সেটা সরকার পেয়েছে কিনা। এখানেই এসে পৌঁছে গেল কয়লা পাচার হয়েছে, মানে বেআইনি বিক্রি হয়েছে। পাচার মানে তো তাই। তাহলে কতটা বেআইনি বিক্রি হয়েছে, কত টাকা সরকারের লস হয়েছে? বলা হচ্ছে হিসেবে 2124 কোটি টাকা, অর সামথিং মোর অর লেস দ্যান দ্যাট। এর মধ্যে ইডি যতটুকু বলেছে সেটা হচ্ছে 20 কোটি টাকার ট্রানজাকশনে প্রতীক জৈনের ডাইরেক্ট ভূমিকা আছে, অর্থাৎ 1% না, মোট টাকার 1% না। তবেই মমতা ব্যানার্জির মাথায় হাত কেন বলুন তো? তাহলে কি প্রতীক ঘাসফুল না? প্রতীক আসলে জৈন। তার করা ট্রানজাকশনই ভোট তৈরি, ভোট বৈতরণী পার হওয়ার রসদ।